আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় ভাগ ঘটনা ও লেনদেন এ বিষয়ে আমি আজ আলোচনা করব এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেব। এর আগে আমি এই অধ্যায় থেকে হিসাব বিজ্ঞান কি এর সংজ্ঞা আমি কয়েকজন রাইটারের সংজ্ঞা সহ বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছিলাম। এরপর হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের গুরুত্ব আমি আলোচনা করেছিলাম। এরপরে দ্বিতীয় ভাগে ঘটনা কি, তারপর ঘটনা ও কত প্রকার কি, লেনদেন কি, এগুলো আমি আলোচনা করেছিলাম এবং লিখে বুঝিয়ে দিয়েছিলাম। আজ আমি হিসাব সমীকরণ ঘটনা দ্বিতীয় ভাগে ঘটনা ও লেনদেন, এখানে হিসাব সমীকরণটা আলোচনা করে এরপর আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেব। আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং তাহলে ব্যাপকভাবে বিশেষভাবে উপকৃত হতে পারবে। হিসাব সমীকরণ হিসাব সমীকরণ কি? প্রথমে হিসাব সমীকরণ জানতে হলে এর সংজ্ঞাটি প্রথমে জানতে হবে, এরপর এর ফর্মুলাটা জেনে এর ব্যাখ্যা বিশ্লেষণগুলো তোমাদের জেনে নিতে হবে। তাহলে হিসাব সমীকরণের মাধ্যমে সহজে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় বুঝতে পারবে। তাহলে হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ হলো যে সমীকরণের সাহায্যে প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তির দায়ের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তাকে হিসাব সমীকরণ বলে। আমি লিখে বুঝিয়ে দিচ্ছি। যে সমীকরণের সাহায্যে সম্পত্তি ও দায়ের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তাকে হিসাব সমীকরণ বলে। হিসাব সমীকরণ বলে যে সমীকরণের সাহায্যে সম্পত্তি ও দায়ের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তাকে হিসাব সমীকরণ বলে। হিসাব সমীকরণ এবার ম্যাথমেটিক্যাল ফর্মুলা ম্যাথমেটিক্যালি যে A equal to L plus OE, A equal to L plus OE। A equal to হচ্ছে অ্যাসেট, equal to হচ্ছে অ্যাসেট, L equal to লায়াবিলিটি, আর OE হচ্ছে ওনার্স ইকুইটিস, A equal to assets, L equal to liabilities এবং OE equal to owners equities। and asset গুলো কি কি? যেমন নগদ তহবিল, ব্যাংকে জমা। অ্যাসেট গুলো হচ্ছে নগদ তহবিল, ব্যাংকে জমা, মজুদ পণ্য, বিবিধ দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, এগুলো হচ্ছে সম্পদ। এছাড়া আসবাবপত্র, ফার্নিচার, দালান কোঠা, এগুলো হচ্ছে অ্যাসেট। আর
লায়াবিলিটিস হচ্ছে যেমন বকেয়া খরচাবলী, বকেয়া বেতন, বকেয়া বাড়ি ভাড়া, এগুলো হচ্ছে লায়াবিলিটিস। ওনার্স ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধন, মূলধনকে বলা হয় ওনার্স ইকুইটি। এই ওনার্স ইকুইটি কিভাবে গঠিত হয়? প্রারম্ভিক মূলধনের সাথে এডিশনাল ইনভেস্টমেন্ট বা অতিরিক্ত বিনিয়োগ প্লাস আয়, এগুলো যোগ হবে, উত্তোলন বিয়োগ হবে এবং এক্সপেন্স বা খরচগুলো বিয়োগ হবে। এভাবে ওনার্স ইকুইটি নির্ণয় করা যায়। আমি আবার বলছি, অ্যাসেটগুলো হচ্ছে নগদ তহবিল, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব, তারপর প্রাপ্য বিল এবং আসবাবপত্র, ফার্নিচার, দালান কোঠা, এগুলো হচ্ছে অ্যাসেট। আর লায়াবিলিটিস হচ্ছে বকেয়া খরচা বলি, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, এগুলো হচ্ছে লায়াবিলিটিস বা দায়। আর ওনার্স ইকুইটিস হলো মূলধন। মূলধনটা কিভাবে গঠিত হয়? প্রারম্ভিক মূলধনের সাথে এডিশনাল ইনভেস্টমেন্ট যোগ হবে এবং রেভিনিউটা যোগ হবে, এক্সপেন্স বিয়োগ হবে, আর ড্রয়িং বা উত্তোলনটা বিয়োগ হয়ে ওনার্স ইকুইটি গঠিত হবে। এছাড়া এটা থেকে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেটিও আমি বুঝিয়ে দিচ্ছি। A equal to L plus OE, এখানে assets increase debit, assets increase debit, assets decrease credit, assets increase debit, assets decrease credit। এরপরে অর্থাৎ সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে সেটি হবে ডেবিট, আর সম্পত্তি যদি ডিক্রিজ অর্থাৎ হ্রাস পায় তাহলে সেটি হবে ক্রেডিট। এই জন্য বলা হয়েছে অ্যাসেট মানে সম্পত্তি। এটা এর পাশে লিখে দিচ্ছি যে সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস বা কমে যাওয়া ক্রেডিট। আমি আবার বলছি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। এরপরে রয়েছে লায়াবিলিটিস। লায়াবিলিটি অর্থ হচ্ছে দায়। লায়াবিলিটিস ডিক্রিজ ডেবিট, liabilities decrease debit, liabilities increase credit, liabilities increase credit, liabilities increase credit অর্থাৎ দায় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট, দায় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট। এরপরে আছে এক্সপেন্স বা খরচ।
expenses increase, expenses increase debit, expenses decrease credit, expenses increase debit, expenses decrease credit। অর্থাৎ খরচ বৃদ্ধি ডেবিট, খরচ বৃদ্ধি ডেবিট, আর খরচ হ্রাস ক্রেডিট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে বারবার আমি বলেছি যে খেয়াল করো, সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। তা ডেবিট কি? ডেবিট, হোয়াট ইজ ডেবিট অ্যান্ড ক্রেডিট, এটা একটু বলে নিই। যে ডেবিট হচ্ছে লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট, ডেবিট হচ্ছে লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট, আর ক্রেডিট হচ্ছে রাইট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ হিসাবের বাম পক্ষকে বলা হয় ডেবিট, হিসাবের ডান পক্ষকে বলা হয় ক্রেডিট। তাহলে আমাদের হিসাব সমীকরণে A = L + OE, এই সমীকরণে দেখা গিয়েছে যে অ্যাসেটস ইনক্রিজ ডেবিট, এটা আমি বাংলায় পাশে লিখে দিয়েছি যাতে তুমি উভয়ভাবে, বাংলা ইংলিশ উভয়ভাবে বুঝতে পারলে সহজেই তুমি ডেবিট ক্রেডিট করতে পারবা। এই কারণে অ্যাসেটস ইনক্রিজ ডেবিট অর্থাৎ সম্পদ বৃদ্ধি ডেবিট, অ্যাসেট ডিক্রিজ ক্রেডিট অর্থাৎ সম্পদ হ্রাস ক্রেডিট, লায়াবিলিটিস ডিক্রিজ ডেবিট অর্থাৎ দায় হ্রাস ডেবিট, লায়াবিলিটিস ইনক্রিজ ক্রেডিট অর্থাৎ দায় বৃদ্ধি ক্রেডিট, এক্সপেন্সেস ইনক্রিজ ডেবিট অর্থাৎ খরচ বৃদ্ধি ডেবিট, এক্সপেন্সেস ডিক্রিজ ক্রেডিট অর্থাৎ খরচ হ্রাস ক্রেডিট। এরপরে ব্রোয়িং ইনকাম ডিক্রিজ ডেবিট, ইনকাম ইনক্রিজ ক্রেডিট। অর্থাৎ আয় হ্রাস পেলে সেটি ডেবিট, আর আয় বৃদ্ধি পেলে সেটি হবে বৃদ্ধি ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে লক্ষ্য করে এই হিসাব সমীকরণটি দেখো, খেয়াল করো যে A = L + OE। এখানে এই সমীকরণের মাধ্যমে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি সেটা আমি সহজভাবে, অর্থাৎ ইংরেজি এবং বাংলা ভার্সন উভয়ভাবে আমি লিখে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আরও একবার বলে যাচ্ছি যে অ্যাসেট ইনক্রিজ ডেবিট অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে সেটা ডেবিট হবে, অ্যাসেট ডিক্রিজ ক্রেডিট অর্থাৎ সম্পদ হ্রাস পেলে সেটি ক্রেডিট হবে, লায়াবিলিটিস ডিক্রিজ ডেবিট অর্থাৎ দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে, আর লায়াবিলিটিস ইনক্রিজ ক্রেডিট দায় যদি বৃদ্ধি পায় তাহলে সেটি ক্রেডিট হবে, এক্সপেন্সেস ইনক্রিজ ডেবিট অর্থাৎ খরচ যদি ইনক্রিজ হয়, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পেলে সেটা ডেবিট হবে, আর যদি এক্সপেন্সেস ডিক্রিজ ক্রেডিট অর্থাৎ খরচ যদি ডিক্রিজ হয়, কমে যায়, তাহলে সেটি হবে ক্রেডিট। আর ইনকাম ডিক্রিজ ডেবিট আয় যদি কমে যায় তাহলে সেটি হবে ডেবিট, আর ইনকাম ইনক্রিজ আয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটি ক্রেডিট হবে। এখন আমি একটি অঙ্ক করাবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম আগে লিখে তারপরে সেটি সলভ করে দেব। আশা করি তোমরা হিসাব সমীকরণ এটি বুঝতে পেরেছো।
জনাব তোহা 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 80,000 টাকা, নগদ 80,000 টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন বা ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ ছিল। জানুয়ারি 5 মাসিক 15,000 টাকা বেতনে, মাসিক 15,000 টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ করা হলো। একজন হিসাবরক্ষক নিয়োগ করা হলো। তারপরে জানুয়ারি 8 নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। এরপরে 14 তারিখ ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। জানুয়ারি 20 ফারুকের নিকট পণ্য বিক্রয়। ফারুকের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা। এরপরে 25 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করা হলো। 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করা হলো। ফরমাশ প্রদান করা হলো। 31 তারিখ হিসাবরক্ষকের বেতন দেওয়া হলো। বেতন দেয়া হলো। এখন করণীয় কি করতে হবে? ক নাম্বার, যে সমস্ত ঘটনার লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করো। যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করো।
টাকার পরিমাণ নির্ণয় করো। যে সমস্ত ঘটনার লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করো। খ যে সকল ঘটনার লেনদেন সেগুলোর হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখাও। আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখাও। আর চলমান জের সকেপ নগদান ও ক্রয় হিসাব দেখাও। নগদান ও ক্রয় হিসাব দেখাও। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রশ্নটি আবার খেয়াল করো, তারপর আমি এটি সলভ করে দেব। বলছে যে জনাব তোহা 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 80,000 টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। জানুয়ারি 5 তারিখে বলছে মাসিক 15,000 টাকা বেতনে একজন হিসাব রক্ষক নিয়োগ করা হলো। এরপর বলছে 8 তারিখে নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। 14 তারিখে ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। 20 তারিখে ফারুকের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা। 25 তারিখে বলেছে 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করা হলো। 31 তারিখে বলছে যে বেতন দেয়া হলো। তো করণীয় হচ্ছে যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করো। এখানে শুধু দুটি ঘটনা লেনদেন নয়, যেমন মাসিক 15,000 টাকা জানুয়ারি 5 বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ করা হলো, এটি লেনদেন নয়। কারণ হচ্ছে এই ঘটনাটি দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি এবং সাথে সাথে এটি হিসাব সমীকরণের উপাদানের মধ্যেও কোনো পরিবর্তন সাধিত হয়নি, এই কারণে এটি লেনদেন নয়। আরেকটি রয়েছে 20,000 টাকার 25 তারিখে 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করা হলো। এখানে ব্যবসা প্রতিষ্ঠানের বা ব্যক্তির আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি এবং হিসাব সমীকরণের উপাদানগুলোর মধ্যেও কোনো পরিবর্তন সাধিত হয় নাই, এ কারণে এটি লেনদেন নয়। এরপর যে সমস্ত ঘটনা, এগুলো আমি পরে লিখে করে দিচ্ছি। প্রথমে বলেছে যে যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করো।
1 নং প্রশ্ন উত্তর ক, যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয় করো। যে সমস্ত ঘটনা লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয়, তার টাকার পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা। প্রথমে তারিখ, তারপরে বিবরণ আর টাকা। 2018 জানুয়ারি 5 হিসাব রক্ষককে নিয়োগ দেওয়া হলো। হিসাব রক্ষককে নিয়োগ দেওয়া হলো 15,000 টাকা। আর জানুয়ারি 20 পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। বেশি বলছে যে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। টাকা 20,000, মোট 35,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমস্ত ঘটনার লেনদেন নয় তার টাকার পরিমাণ নির্ণয়, এই সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। যে হিসাব রক্ষককে নিয়োগ দেওয়া হলো, এটি লেনদেন নয়। আর হচ্ছে যে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো, এটি লেনদেন নয়। দুটোর মোট পরিমাণ হচ্ছে 35,000 টাকা। এই ঘটনা দুটি লেনদেন নয় এবং মোট টাকার পরিমাণ হচ্ছে 35,000। এরপর আমরা খ সমস্যায় যাচ্ছি। এক নং প্রশ্ন উত্তর খ, যে সমস্ত ঘটনা লেনদেন সেগুলো হিসাব খাত উল্লেখপূর্বক হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখানো হলো। আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখানো হলো। যে সমস্ত ঘটনার লেনদেন সেগুলি হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখানো হলো। প্রথমে তারিখ, তারপরে সংশ্লিষ্ট হিসাব আর হিসাবের শ্রেণী। তারিখ,
তারিখ সংশ্লিষ্ট হিসাবের শ্রেণী বিভাগ বা হিসাবের শ্রেণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটিতে যে সমস্ত ঘটনা লেনদেন সেগুলো আমি পরের ক্লাসে আমি অঙ্কটি সলভ করে দেব। আশা করি আজকে আমি যা যা পড়িয়েছি অর্থাৎ হিসাব সমীকরণ ইন ইংলিশ এবং বাংলা ভার্সন উভয় ভার্সনে আমি ডেবিট ক্রেডিট শিখিয়েছি। এটি ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ লেকচার। এরপরে আমি একটি অঙ্ক সমস্যা আমি তুলেছি, সেটি প্রথম অংশ করেছি, দ্বিতীয় তৃতীয় অংশ আমি পরের ক্লাসে করে দেব। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এই করোনা ভাইরাসের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন। আল্লাহ হাফেজ।